আমি জানি আমরা ক্ষমতায় আসতে যাচ্ছি, আমার আশঙ্কার জায়গাটা যেই জায়গাতে, যেটা আমি গত বেশ কিছুদিন ধরে বলছি, যে আমরা আসার পরে কি করব। সেনাবাহিনী 50% সরিয়ে নিয়ে যাচ্ছে, আরো 50% সরিয়ে নিয়ে যাবে। তাহলে এই যে আপনি বলছেন না যে একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হবে, তো সেনাবাহিনী যখন 50% চলে যাবে, আবার বিশ্রাম এবং নতুন করে ইলেকশনের জন্য প্রশিক্ষণ বা কিছু একটা ওয়ার্কশপ করবে তারা, তো তাহলে এই যে এই পরিস্থিতিটাতে কি হচ্ছে, ওদিকে আসিফ বাহিনী তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে। হ্যাঁ, মানে আমার নেটওয়ার্কটা একটু ঝামেলা করছে মনে হয়। আমার কথা শোনা যাচ্ছে কিনা? এবার আবার ঠিক আছে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে এই ইলেকশনটাতে আমরা যে জায়গাটা দেখতে পারি সেটা হচ্ছে যে বিএনপি ভার্সেস জামাত এনসিপি। সিম্পল। কারণ আমি আপনাকে আগেই বলেছি যে আজকে থেকে 3 মাস আগেরই একটা ঘটনার প্রেক্ষিতে আমি আপনাকে বলেছি, এটি একটি দীর্ঘ প্ল্যান। সেটি হচ্ছে যে আমেরিকানরা মনে করে যে তাদের যে বার্মা প্ল্যান আছে, তাদের যে পার্বত্য চট্টগ্রাম যে প্ল্যানটা আছে, এইটা আপনাকে বললে আপনি ইলেকশনটা বুঝতে পারবেন। আমি আপনাকে আরেকবার একটু সামারিটা বলি। বেসিক্যালি তারা বলতে চাচ্ছে আমেরিকা যে এখানে গণহত্যা হয়েছে, চায়না এক ধরনের সাহায্য করেছে। চায়নার কথাটা সামনাসামনি না আসলো, তারা বলেছে যে এইখানকার খনিজ সম্পদগুলো তারা উত্তোলন করে ব্যবহার করে এইটার টাকা দিয়েই তারা এই ধরনের গণহত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনার মিয়ানমারে কোনো ধরনের গণতন্ত্র নেই, এখানে গণতন্ত্রের প্রয়োজন রয়েছে, এইসব নানান ধরনের কথাবার্তা বলে আমেরিকা 2022 সালের এপ্রিলে তাদের বার্মা অ্যাক্ট আমরা সামনে দেখতে পাই। ওই বার্মা অ্যাক্ট যদি আপনার সাকসেসফুল হতে হয়, তাহলে বাংলাদেশ জিওপলিটিক্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, নাম্বার 1, মহেশখালী এবং সেন্ট মার্টিন অর্থাৎ পুরো চিটাগং অঞ্চল জুড়ে এদের একটা সাম্রাজ্যর প্রয়োজন রয়েছে। এই আপনি একটু খেয়াল করবেন, আজকে থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে হঠাৎ করে চায়না একটা প্রস্তাব দিয়েছে যে চায়না তারা চিটাগংকে মেগা সিটি করতে চায়। আমি জানি না আপনি মনে করতে পারেন কিনা, তখন সরকারের তরফ থেকে এটাকে রিজেক্ট করা হয়েছে। চায়না কিন্তু আমেরিকার এই পরিকল্পনার কথা আগে থেকে জানতো যে এই রিজিয়ন, এখন এই রিজিয়নে কি আছে, মহেশখালীর মতো একটা জায়গাতে তারা একটা বেস চাচ্ছে, সেন্ট মার্টিনে তারা তাদের সৈন্যদেরকে রাখার জন্য বা ওইখানে একটা রেস্টের একটা জায়গা তারা চাচ্ছে, বা ওইখানে তারা একটা বেস চাচ্ছে, বাট সেটা এয়ার বেস না। এয়ার বেসটা তারা আসলে মহেশখালী অঞ্চলে করতে চায়। দুটো, তারা পোর্টের নিয়ন্ত্রণ চাচ্ছে, আর তারা ব্লকগুলো নিয়ন্ত্রণ চাচ্ছে, গ্যাস ব্লকের। অর্থাৎ তারা বাংলাদেশের ওই অঞ্চলটাকে ক্যাপচার করে ফেলতে চায়। কারণ ও আপনার এটাকে অরুণাচল, মানে নাগাল্যান্ড, তারপরে হচ্ছে যে আসাম, ওই সাইডটাতে তাদের একটা বড় ধরনের আপনার নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। আপনি দেখেছেন সেখানে কুকিচিনের উত্থান, পরবর্তী সময়ে এই কুকিচিনের উত্থানের ফলে সেই জায়গাতে আপনার অস্থিরতা তৈরি হওয়া। অন্যদিকে আপনার কোয়াডের ইস্যুটা তো আছে, যদিও ইন্দো প্যাসিফিক এখন অনেকটা ডেড ইস্যুর মতোই। এই ব্যাপারগুলোকে যদি আপনি বিবেচনা করেন, এই ব্যাপারগুলো সর্ট আউট করার জন্য আওয়ামী লীগের কাছে বারবার এসেছে পশ্চিমারা। তো পুরো ব্যাপারটা আওয়ামী লীগের কাছে দাঁড়িয়েছে যে আমি থাকতে আমার দেশে তুমি আমাকে উপনিবেশ, আমি কি একটু উপনিবেশ করতে পারি? ব্যাপারটা এমন যে আমি আপনাকে এসে বললাম যে পাচিয়াপা, আমি কি আপনার বাসাটা দখল করতে পারি? ভদ্রভাবে বললাম। তো হয়েছে এমন যে আমেরিকা এসে আপনার নেত্রীকে বলছে আমি কি একটু বাংলাদেশটা দখল করতে পারি? তো এই আবদার তিনি মেটাতে পারেননি, মেটাবেন না, তিনি বঙ্গবন্ধু কন্যা। ফলে তাদেরকে একটা নতুন কেয়ারটেকার খুঁজতে হয়েছে। যেহেতু বঙ্গবন্ধু কন্যা সাম্রাজ্যবাদীদেরকে এখানে বিস্তার করতে দেন নাই, তিনি তার দেশ চালিয়েছেন জনগণের জন্য। সিম্পল। এখানে ব্যাপারটাকে ওইভাবে এমন না যে তিনি আমেরিকার উপরে খুবই নাখোশ, এমন না যে আমেরিকা তার শত্রু। তিনি বঙ্গবন্ধুর নীতিতেই আপনার অলওয়েজ বজায় রেখেছেন। তার নীতিটা কি? কারোর সাথে বন্ধুতা, কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এটা তো আমাদের ফরেন পলিসি, আপনি নিশ্চয়ই জানবেন। আমাদের ফরেন পলিসি এইটা যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তো আমরা তো জোট নিরপেক্ষ রাষ্ট্র,
স্বাভাবিকভাবে আমরা এসব ঝামেলাতেই যাইনি, আমরা কোনো জোটে ফোটে নাই। তো আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে তখন হামিদ কারজাইয়ের খোঁজে নামতে হয়েছে। তো বাংলাদেশে ভালো হামিদ কারজাই কে? ওই একটারে নোবেল দিছিলাম না, আমাদের তো পকেট একটা আছে, বের করো তাকে। অনেক বছর ধরে লালন পালন করেছে, আন্তর্জাতিক ভাবে মেডেল টেডেল দিয়েছে, তো বের করো। আর এর সৈন্য কারা? তো কত 8-9 বছরের সৈন্যকে রেডি করেছে, নানান ভাবে পরিকল্পনা করেছে। ফলে এখন এদেরকে যদি আমেরিকা না আনতে পারে, তাহলে 24 আর 16 যেই ঘটনাটা তারা ঘটিয়েছে সেটা তো আবার ব্যর্থ হয়ে যায়। ওরা না পেরেছে আওয়ামী লীগকে চিরতরে নিঃশেষ করতে, না পেরেছে আপনার এখানে নেত্রীর মানে আওয়ামী লীগকে ব্যান করতে, কিছুই করতে পারেনি। ফলে তাদেরকে কমপ্লিটলি ব্যর্থ হতে হবে তারা যদি এই পলিসিকে আপনার ইমপ্লিমেন্ট করতে না পারে। আপনি জেনে থাকবেন যে ভারতের কালাদান নামে একটা প্রজেক্ট আছে, কালাদান প্রজেক্ট বলে এটাকে। বিরাট বড় রাস্তা, ওইখানে যে সমুদ্রের ওইখানে ওই যে পোর্টের একটা বিশাল রোড ইনিশিয়েটিভ, এটা একটা বড় বিনিয়োগ আছে ভারতের। চায়নার একটা হিউজ ইন্টারেস্ট প্রভাব আছে, আপনি জানেন। এই দুটো মহাশক্তিধর রাষ্ট্রকে ডিল করতে হবে বাংলাদেশের ঘাড়ে পাড়া দিয়ে। সো এবার বোঝেন যে কোথায় যাবে সামনের সময়ে অবস্থাটা। ফলে এই ইলেকশনটা কিন্তু আসলে আমি আপনাকে যে আমেরিকান পলিসি বলেছি, এই পুরাটাই হচ্ছে এইটাকে কেন্দ্র করে হবে। আপনার বিএনপি কে দিয়ে এই পলিসি তারা করতে পারবে না। কেন পারবে না? বিএনপি কে দিয়ে তারা করতে না পারার একটা রিজন আমি দেখি এইভাবে, যে এন্ড অফ দ্য ডেতে জামাত ইসলামী তো ধরেন রাজাকারের পার্টি, ওরা এই সংবিধান কোনোদিনই চায়নি, এই সংবিধান তাদের কাছে শুরুতেই অপাঙ্ক্তেয়। এনসিপির তো আসলে কোনো অস্তিত্বই নাই, ওরা তো ওদেরই সন্তান। বিএনপির জন্য একেবারে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, একেবারে সংবিধানকে অস্বীকার করা ইজ এ কোয়াইট টাফ। কারণ তাদের দলেও মুক্তিযোদ্ধা আছে, তাদের দলেও এমন লোকেরা আছে যারা এক সময় আপনার এই সংবিধানের জন্য কাজ করেছিল, এমন ব্যক্তিরাও আছে। ফলে তাদের জন্য পলিটিক্যালি কোয়াইট টাফ যে এই নীতি থেকে সরে আসা, যেটা আমি মনে করি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। যদিও তারা তাদের যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মূল নীতিতে তারা স্বাক্ষর করেছে, গণতন্ত্র বাদ দিয়েছে, সেখানে তারা স্বাক্ষর করেছে, এটা বলাও টাফ আসলে একেবারে। তবে আমার কাছে মনে হয় যে আমেরিকা বিএনপির ঘাড়ে পাড়া দেওয়ার থেকে তাদের যে জামাত এবং এনসিপির ঘাড়ে পাড়া দেওয়াটাকে, তার মানে কি আপা, এই যে আমি আপনাকে এতক্ষণ বললাম, এখানে বেদনার অংশটা কোনটা বলেন তো? আমরা আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছি। আজকে যদি বুঝতাম যে আমাদের রাজনীতিকে আমরা নিয়ন্ত্রণ করছি, তাহলে আমি আপনাকে একটু প্রবোধ দিতে পারতাম যে আপা আমরাই তো নিয়ন্ত্রণ করছে 14-15 হাজার মাইল থেকে আসা এক পশ্চিমা শক্তি। এবং ওই যে আমরা আগে তো খুব জনপ্রিয় ছিল পুতুল নাচ, পেছন থেকে ধরে রাখে পুতুলগুলো নাচে, কথা বলে, আপনি কিভাবে নাচাবেন ওই উপরে ডিপেন্ড করছে ডায়লগ কেমন হবে। তো আমরা আসলে আমাদের আজকের যে বিষয় ছিল মেটিকুলাস চক্রান্তের নতুন মেনু, আসলে আমরা মেনুগুলো দেখে ফেললাম। এবার আসি মানে আর যে অংশটা আছে, শেখ হাসিনার দৃঢ়তায় দেশের ভরসা। আমরা এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু দেখলাম যে আপা যখন এর আগে 3টি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার সাথে সাথে আমরা দেখলাম যে আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে হঠাৎ করে বাতাস, যেমন অনেক গরমের মধ্যে বাতাস চলে আসে, বৃষ্টি হয়, শীতল একটা ভাব চলে আসে, ঠিক সেরকম মনে হলো যে আবহাওয়াটাও পাল্টে গেল। এবং আমরা এর মধ্যে দেখছি যে আপা আরেকটি আন্তর্জাতিক পত্রিকার প্রচ্ছদে আপার ছবি এবং সেই সাক্ষাৎকারটিও আসছে। তো আমরা দেখছি যে ধীরে ধীরে আবহাওয়াটা ঘুরছে, পরিবর্তন হচ্ছে, তপ্ত যে গরমটা ছিল সেটি কমে যাচ্ছে এবং একটা শীতল ভাব কিন্তু আসছে, এবং জনগণের মধ্যে সেটা খুব প্রচন্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি একসাথেই বলে দিই, আপনার বলতে সুবিধা হবে। এবং আমরা পাশাপাশি এটাও দেখলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কিন্তু একটা খুব বড় কর্মসূচিও দেয়া হয়েছে 13ই নভেম্বরকে কেন্দ্র করে। এর মধ্যে আইসিটি সেই ক্যাঙ্গারু কোর্টে 13ই নভেম্বরের তাদের একটা স্ক্রিপ্ট আছে, একটা সিনেমা বানানোর প্রক্রিয়া আছে তাদের। তো এই সব কিছু মিলে বাংলাদেশের আবহাওয়া এখন এই জায়গাটায় অবস্থান করছে। জনগণ এবং
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তারা কিন্তু এখন এই আবহাওয়া পরিবর্তনের দিকে চলে এসেছে। আর এই খেলাটা তাদের খেলা, চক্রান্ত তাদের কাছে। আপা, গত 4-5 দিন আগে আপনার নজরে পড়েছে কিনা একটা ভিডিও, যে একজন রিকশাওয়ালা ভদ্রলোক তিনি ইউনূসকে খুবই অকথ্য ভাষাতে গালি দিতে দিতে রিকশা চালাচ্ছে। এটা প্রচুর ভিউ হয়েছে, মানুষজন এটা দেখেছে, ভাইরাল হয়ে গেছে সেটা। এই ঘটনাটা কিন্তু একটা সিগনিফিকেন্ট সিগন্যাল। দেখেন, ওই ভদ্রলোক কিন্তু পেটের জ্বালাতে গালি দিচ্ছে। মুক্তিযুদ্ধের ব্যাপারটা উচ্চ কিনা আমি জানি না, তিনি সেটাকে গণায় ধরেছেন কিনা তাও আমি জানি না, কিন্তু এটা নিশ্চিত যে তিনি তার আয় এত বেশি সীমিত হয়েছে যে তিনি যন্ত্রণায় কাতর হয়ে গালি দিচ্ছেন। আমরা ধরেন যখন আমাদের বেদনার কথা বলি, আমরা তো শহরে শিক্ষিত, আরবান শিক্ষিত, আমাদের ভিতরে অনেক কিছু যেমন অথেন্টিক আছে, আমাদের মধ্যে মেকি ঘটনাও আছে। আমরা মেকি করে কাঁদতে পারি, হাসতে পারি, দুঃখ পেলে দুঃখ না পাবার ভান ধরতে পারি, বিষণ্ণ হলে বিষণ্ণতা আটকানোর ভান ধরতে পারি। মুখ ফাটে তো মুখ ফাটে না, মুখ ফাটে না আমাদের। এইটাকে আমি খারাপ বলি না, আমরা কন্ট্রোল করি নিজেকে। কিন্তু যিনি প্রান্তিক লেভেলের এক মানুষ, তিনি আসলে পুরোটাই পুরোটাই তার কাঁচা, পুরোটাই তার ন্যাচারাল। তিনি যেমন দুঃখ পেলে হাউমাউ করে কাঁদেন, তিনি সুখ পেলে তিনি চিৎকার করেও হাসেন। ফলে যেই চাচাকে আমরা দেখেছি, আমরা তাকে একজন প্রান্তিক লেভেলের একজন ন্যাচারাল পার্সন যদি বিবেচনা করি, তাহলে এটি সিম্বল, রাষ্ট্রের একটা সিম্বল, যে রাষ্ট্র কিভাবে চলছে। আমার মনে আছে আমরা ক্লাস 7 বা 8-এ একটা কবিতা পড়েছিলাম, সম্ভবত কবিতার নাম হচ্ছে জাস্টিস বা সামথিং, যে একজন দেশপ্রেমিক যখন তার শহরে ঢুকলেন, তিনি দেখতে পেলেন তার যে ওই যে জাস্টিস যে এমব্লেমটা আছে, ওই যে ব্লাইন্ড জাস্টিসের যে মূর্তিটা আছে, ভাস্কর্য, সেটি ভেঙে পড়ে আছে। মানে ওইটা দিয়ে সিম্বলাইজ করা হয়েছে যে রাষ্ট্রের বিচার ব্যবস্থা ভঙ্গুর, আর যারা অপাঙ্ক্তেয় তারা তখন রাষ্ট্র ক্ষমতায়। আমাদের দেশের এই একটা চাচাকে যদি আমি বিবেচনায় ধরি, কিংবা যেই নারীকে আমি দেখেছি চিৎকার করে বলতে আমি আগেই ভালো ছিলাম, এগুলো সিম্বল। ফলে এই জায়গাটা আপনার একটা জিনিস বলে দিচ্ছে যে মানুষ তার যেই সাম্প্রতিক পরিবর্তন, এই পরিবর্তনের আকাঙ্ক্ষার যেই কথাটা ওরা বলে এসেছে, সেটি ফেল করেছে। আসলে মানুষকে এক ধরনের ফলস হোপের কথা বলা হয়েছে। মানুষ যখন দেখলো যে এখানে আরেকটা ব্যাপার কিন্তু ট্রিগার করেছে আপা, এখানে আপনার মতো মানুষদের একটা বড় অবদান রয়েছে। কেন অবদান রয়েছে আমি বলবো। ধরেন আপনারা যারা এই মানুষকে ঐক্যবদ্ধ করছেন, এই যে ধরেন আমাকে আপনি একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনি নিজেও এই পরম ভয়ঙ্কর সময়, আপনি যখন 15ই আগস্টে ফুল দিতে গেলেন, আপনার উপরে যখন আক্রমণ হলো, এটার কিন্তু একটা রিপারকেশন আছে। রিপারকেশনের জায়গাটা কোথায়? মানুষজন দেখলো একজন মানুষ ফুল দিতে গেছেন, শ্রদ্ধা জানাতে গেছেন, তাকে সেখানে মারছে। এই যে ফেসিজম, এই ফেসিজমটা মানুষকে কোনো না কোনো ভাবে ট্রিগার করেছে। তাহলে প্রথম কথাটা কি বললাম? অর্থনৈতিক ভাবে আপনাকে ক্যাপচার করে ফেলা, অর্থনৈতিক ভাবে আপনাকে পঙ্গু করে ফেলা, আপনার ইমোশনটাকে নানান ভাবে আপনার দমানো, মুক্তিযুদ্ধের পুরো হোল স্পিরিটটাকে নস্যাৎ করে দেওয়া, আর সর্বোপরি গুন্ডামি, একটা রাষ্ট্রীয় গুন্ডামি চারদিকে যখন আছে। আপনার কলিগদেরকে, যিনি অভিনয় করেছেন, যিনি নাটক করেছেন, তার নামেও মামলা। আমি নাম বলবো না। আমি সেদিন অস্টিনে, মানে টেক্সাসে আমাদের কিছু অভিনয় শিল্পী আছে, আপনি সবাইকে চেনেন, অত্যন্ত নামকরা অভিনয় শিল্পী। তাদেরকে আমি বলেছি, ভাই আপনার এগেইনস্টে মামলা কেন? বলে যে ভাই আমি একটা থিয়েটারে এইটার অভিনয় করেছিলাম। আমি বললাম বলেন কি, দেখি তো কি নাটক করেছেন। বেইলি রোডে মহিলা সমিতির মঞ্চে নাটক করেছিলেন, মানে মঞ্চ নাটক। ওই মঞ্চ নাটকের কারণে তার নামে 4টা মামলা হয়েছে। অত্যন্ত স্বনামধন্য অভিনেতা, শুধু উনি একা না, আরো অনেকেই। তো
বিস্ময় হয়ে যাওয়ার মতো ব্যাপার। ফলে এগুলো কিন্তু ট্রিগার করেছে মানুষকে এইটা বলার জন্য